জি, এখন বলেন তো এটা আমরা কি এন্ট্রি করব, এটা অ্যাকাউন্টিং এন্ট্রিতে কি হবে একটু কাইন্ডলি বলেন তো। What will be the accounting entry of this? বিল ট্রেড ফি তো এগুলো অলরেডি অকার্ড, তাই না? ট্রানজাকশন গুলো রাইট, অকার্ড হয়ে গেছে। ট্রানজাকশন হয়েছে, এর টাকা যেহেতু বিল সাবমিট করছে, ওকে, বিল সাবমিট তাহলে লাইসেন্স ফি হিসেবে 6000 এক্সপেন্স ডেবিট, ভ্যাট এক্সপেন্স হবে 900 ডেবিট। টোটাল অ্যামাউন্ট গুলো যোগ করব আমরা, টোটাল মানে আপনি বলতে চাচ্ছেন সব ট্রেড লাইসেন্স এক্সপেন্স গুলো আমরা রাখবো, তারপরে ভ্যাট গুলো রাখবো। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু বিল সাবমিট করা হয়েছে, মানে এই ফার্মটা শফিকুল আলম কোম্পানি বিল সাবমিট করেছে, বাট পেমেন্টের কথাটা এখনো বলা হচ্ছে না, এখানে পে করা হয়নি। সো পেবল হবে তাহলে। হ্যাঁ, এটা কি, এই জিনিসটাকে কি বলে, যখন আমরা একটা বিল রিসিভ করলাম কিন্তু পেমেন্ট করি নাই, এটাকে কি বলা হয় বলেন তো? এটা স্যার লায়াবিলিটি ক্রিয়েট করে রাখা স্যার। এটাকে, এই লায়াবিলিটিটা কোন আইএস এর আন্ডারে আসে বলেন তো, আমি কি বলতে পারেন কি? দেখেন, প্রভিশন আইএস 37 মনে করতে পারছি না স্যার। আইএস 37 আমরা যেটা করব, প্রত্যেকটা আইএস এর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এখান থেকে দেখব। এটা কারণ আছে, আপনার এখন মনে হচ্ছে অ্যাপারেন্টলি খুব ইজি, বাট সামনে আমরা অনেক কঠিনে চলে যাব। সো এই জন্য রিপোর্টিং এর অনেকগুলো জিনিস আমাদের শিখতে হবে। এই ঘরে চলে আসলে কেন, এটা আসলো না কেন? এনিওয়ে, এটাকে যদি মার্জ করে দিই, সো আমরা কি বুঝলাম, যে আমরা এখানে আমরা দেখলাম হচ্ছে যে আমাদের এখানে আইএস 37 অনুযায়ী আমাদের এখানে হচ্ছে। সো আপাতত আইএস 37 নামটা যেহেতু বলছেন আপনারা, আপাতত শুনে রাখেন, এটা নিয়ে আমি পরে আবার ব্যাখ্যা করব। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি, এখন আপনি তো বলেন তো সালমা, আপনি বলেন তো যে এটা আমি কি, এটার নাম কি? এটা কি লায়াবিলিটি হচ্ছে নাকি প্রভিশন হচ্ছে? এটা লায়াবিলিটি হচ্ছে। প্রভিশন কেন হচ্ছে না? কারেন্ট লায়াবিলিটি হচ্ছে এটা। আমরা এটা তাহলে প্রভিশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, একটু মাঝে মাঝে অ্যাডভান্স লেভেলেরও বলবো, মাঝে মাঝে একটু মিক্স থাকবে, আদারওয়াইজ তো আমরা আসলে সব ইজি হলে হবে না। আজকে অনেকেই একটু কঠিন হতে পারে কঠিন জিনিসগুলো, আর অনেকেই আছেন মিক্স। তো আমি এই ডিসকাশন গুলো করছি, আপনাদের কোনো জায়গায় আটকে গেলে, কোনো জায়গায় যদি মনে হয় যে বুঝতে পারছি না, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, আই এম রেডি টু অ্যান্সার। আমাদের উদ্দেশ্য হবে যে আমরা এমন ভাবে সেশনটা করব, যারা যেখানে কাজ করেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, তারা যেন কোথাও না আটকান। এমন ভাবে আমরা কাজটা করব যে একটা ফাংশনাল হেড অফ ফাইন্যান্স হিসেবে আপনারা কাজ করতে পারেন এট দ্য এন্ড অফ দিস সেশন, মানে ক্লাসটা শেষ হওয়ার পরে, এমন না যে আজকেই পারবেন। সো আমি জাস্ট মানে একটা একটা করে আগাচ্ছি। সো আমি একটা কোশ্চেন করেছি সালমাকে, যে আমরা এটা লায়াবিলিটি নাকি প্রভিশন, উনি বলছে লায়াবিলিটি। সো এখন কোশ্চেন, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লায়াবিলিটি এন্ড হচ্ছে লায়াবিলিটি এন্ড প্রভিশন, লায়াবিলিটি এবং প্রভিশনের ডিফারেন্সটা কি বলেন? স্যার লায়াবিলিটি এটা অলরেডি অকার্ড, মানে এটা ঘটে গেছে, এটা আমাকে দিতেই হবে, ম্যান্ডেটরি হয়ে গেছে, অব্লিগেশন। হ্যাঁ, আর প্রভিশনে, আর প্রভিশন হচ্ছে অ্যাজ পার আইএস 37 এর কিছু কন্ডিশন আছে, যে পসিবল, স্যার এক্স্যাক্টলি মনে নাই, অনেকদিন ধরে পড়ি না তো, পসিবলি মানে এটার হয়ে গেছে স্যার, আমি এটা বলতে পারবো না এক্স্যাক্টলি, আপনি বলেন। ওকে ওকে ফাইন, আপনি যেটুকু বলেছেন ফেয়ার স্যার জি স্যার প্রভিশন হলো আমার মনে হয় স্যার এমন যেগুলো খরচ হতে পারে ভবিষ্যতে আমরা নিশ্চিত সেগুলো আগে থেকে আমরা হিসাব করে রাখি স্যার, এমন জিনিস। রাইট, সবই হচ্ছে। প্রভিশনটাকে স্যার আমরা অব্লিগেশন হিসেবে ধরতে পারি স্যার। জি স্যার, যেটা আমরা নিশ্চিত খরচ হবে ভবিষ্যতে, ওরকম আর কি স্যার। ওকে, আমি পুরোটাই আপনাদের সবার কথাই বুঝতে পারছি, বাট যেহেতু আমি ভবিষ্যতে আবার এখানে ব্যাক করতে পারবো কিনা আই এম নট শিওর, মানে এত বিভিন্ন ডিসকাশন থাকবে, তো একটু এই জিনিসটা বলে নেই, 1 মিনিট 2 মিনিট সময় নিব এটা। শিওর স্যার। শিওর। সো আপনারা কি এখন আমার এই পিপিটি দেখা যাচ্ছে, একটা পিপিটি আর একটা পিপিটি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে এখন আমি আরেকটা চমৎকার জিনিস ক্লিয়ার করে দিই। ধরেন একটা জিনিস শেষ করি, আমরা একটু স্লো আগাবো, বাট ভেরি ফার্ম, মানে খুবই মানে কনফিডেন্ট নিয়ে আগাবো। আমি বলতে চাচ্ছি যে আপনারা শুধু যে অর্গানাইজেশনে কাজ করবেন তা না, অ্যাকাউন্টিং রিলেটেড যে কোনো জায়গায় কথা বলতে গেলে কনফিডেন্স হতে হবে, মানে আমার আলহামদুলিল্লাহ হিউজ কনফিডেন্স, সেই জায়গায় নলেজ বেসটা স্ট্রং করতে হবে। সো সালমা যখন বললেন যে উনি এটা লায়াবিলিটি, শি ওয়াজ রাইট, উনি কিন্তু রাইটলি বলছেন, কিন্তু এক্সপ্লেনেশন করতে যে ব্যাখ্যা দিতে একটু উনি হালকা কনফিউশন হয়েছে, এবং আপনারা সবাই কিন্তু ঠিকই বলছেন, ভুল বলেন নাই, মানে আমি এখানে ক্লিয়ার করি। এইটাকে আমি
অনেক গবেষণা করে অনেক কিছু ঘাটাঘাটি করে এইভাবে সিম্পলিফাইড করছি একটা পেজে IAS 37। হোয়াট ইজ IAS 37? এখানে উই ডিসকাস দ্যাট যে লায়াবিলিটি কি। লায়াবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন। মানে প্রেজেন্ট অব্লিগেশন মানে কি, যে আপনাকে এখন দিতে হবে। তাহলে ওই যে টাকাগুলো ওটা কি দিতে হবে কি হবে না? প্রথম কোশ্চেন বলেন তো সালমা, দিতে হবে না? দিতে হবে, তার মানে এটা প্রেজেন্ট অব্লিগেশন। আর সেকেন্ড কি বলছে? পাস্ট ইভেন্ট। কোন পাস্ট ইভেন্ট কি ঘটছে এখানে? কোন পাস্ট ইভেন্ট আছে? হ্যাঁ, এটা ঘটে গেছে অলরেডি। কি ঘটনা? কারণ আপনার এই ফার্মটাকে আপনি নিয়োগ করছেন এবং ফার্ম আপনার হয়ে টাকাটা খরচ করছে, তাই না? আর একটা কি আউটফ্লো অফ ইকোনমিক বেনিফিট। তাহলে এইটা কি এই বিলটা দেওয়ার পর কি আপনার টাকা কি দিতে হবে সামনে? হ্যাঁ, টাকা দিতে হবে, একটা ইকোনমিক বেনিফিটও পাবো এবং মানে অব্লিগেশন আউটফ্লো হবে ইকোনমিক বেনিফিটটা। আউটফ্লো ইকোনমিক বেনিফিট মানে বেসিক্যালি টাকা অথবা হয়তো আপনি চেকে দিলেন, একই তো কথা। সো বলা হচ্ছে যে প্রথম প্রেজেন্ট অব্লিগেশন, অবভিয়াসলি প্রেজেন্ট অব্লিগেশন আছে, বিকজ আপনি একটা কন্ট্রাক্টে গেছেন শফিকুল আলমান কোম্পানির কাছে যে আপনার হয়ে কাজ করবে, আপনার হয়ে কাজ করলে আপনি তাকে টাকা দিবেন। সো দিস ইজ দেয়ার ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন। আর অবভিয়াসলি এটা পাস্ট ইভেন্ট হয়েছে। কি পাস্ট ইভেন্ট? ওই ফার্মটা আপনার হয়ে এখানে কিন্তু কাজ করে দিচ্ছে, দেয়ার ইজ এ পাস্ট ইভেন্ট। এন্ড দ্য লাস্ট ওয়ান পয়েন্ট ইজ আউটফ্লো অফ ইকোনমিক বেনিফিট। মানে ইকোনমিক বেনিফিট মানে টাকা পয়সা, এই ধরনের মানি এন্ড মানি ইকুইভ্যালেন্ট, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সো আপনাকে ফিউচারে আউটফ্লো হবে। আউটফ্লো মানে আপনার থেকে চলে যাবে, মানে আপনাকে টাকাটা দিতে হবে। সো ইফ দিস থ্রি ক্রাইটেরিয়া ইজ ফুলফিল, দ্যাট ইজ কল্ড লায়াবিলিটি। এখন আপনারা ক্লিয়ারলি জানলেন, আগেও জানতেন বা ক্লিয়ার করলাম। এখন আমি ডিফারেন্স বুঝাই। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রভিশন? প্রভিশন ইজ বেসিক্যালি এ লায়াবিলিটি, এটা লায়াবিলিটি, কিন্তু একটু আনসার্টেনিটি আছে। কি আনসার্টেনিটি? যে টাইমিং আনসার্টেনিটি। 1 বছর পরে হইতে পারে, 2 বছর পরে হইতে পারে, অথবা অ্যামাউন্টটা আনসার্টেন। আপনি জানেন, যেমন ধরেন আমি একটা কথা বলি, লেটস সে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হচ্ছে লায়াবিলিটি এন্ড প্রভিশন। প্রভিশনটা আমি একটা বলি, সেই হোয়াট ইজ প্রভিশন? লেটস সে আমি এক সময় সুপারস্টার গ্রুপে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। সো সুপারস্টার গ্রুপের আপনার হচ্ছে সুপারস্টার গ্রুপের একটা প্রোডাক্ট আছে লাইট। এই লাইটটা 1 বছরের একটা ওয়ারেন্টি দেয়া হয়। সো এই ওয়ারেন্টিটা আমি শিওর না যে আসলে আমাকে দিতে হবেই, কারণ লাইট ফেরত আসবে আমি জানি। কারণ 100টা বাল্ব তৈরি করলে 4টা বাল্ব ডিফল্ট হয়ে যায় এবং এই 1 বছরের ভিতরে 4-5টা বাল্ব আসবেই। সো আমি জানি, বাট কি জানি না বলেন তো? কখন আসবে জানি না, কয়টা আসবে জানি না। সো আমি কি জানি না? কখন আসবে জানি না, কয়টা আসবে জানি না। সো আমার লায়াবিলিটি, আমার একটা এখানে দায়বদ্ধতা আছে। আই হ্যাভ এ লায়াবিলিটি, বাট কোশ্চেন ইজ দ্যাট দেয়ার ইজ এ আনসার্টেনিটি। হোয়াট ইজ দ্য আনসার্টেনিটি? রিগার্ডিং দ্য টাইম অ্যান্ড অ্যামাউন্ট। সো দ্যাট ইজ কল্ড provision. So now I'm sure that you are very much aware the difference between liability and provision. Is it okay? আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে একদম? ইয়েস স্যার। ওকে, আমি আর ডিটেইল এখন গেলাম না, কারণ IAS/IFRS এটা থাকবে, বাট আমাকে আপনারা অ্যাসিওর করলেন যে আপনারা এটা বুঝেছেন। সো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, যে আসলে আমরা এইটুকু বুঝছি কিনা এখন আগাই। কারণ আমরা এখানে একটা মজার এই সেশনটা আমি কয়েকবারই প্ল্যান করেছি, বাট ফাইনালি এবার আমরা অনেক সুন্দর করে শুরু করলাম। উদ্দেশ্য হচ্ছে সিম্পল, যে আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে যে একটা কনসলিডেট আমরা এমন ভাবে জিনিসটা করতে চাই, সো দ্যাট উই আর প্রিটি মাচ শিওর দ্যাট আমরা IAS/IFRS কমপ্লাই করব, লোকাল রুলস এন্ড রেগুলেশন কমপ্লাই করব, এবং ফাইনালি আমরা একটু একটু করে অ্যাডভান্স হব ইন প্র্যাকটিক্যাল, আর মানে একদম যেটাকে প্র্যাকটিক্যাল, আমাদের কোর্সটার নামই হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং। সো এখন এটা আমরা বুঝলাম। সো তো জার্নাল এন্ট্রি কি হবে? জার্নাল এন্ট্রি সিম্পল, যে এই যে রেজিস্ট্রেশন এন্ড রিনিউয়াল টোটালটা একসাথে ঢুকাই দিচ্ছে। আসলে ভ্যাটটা তো ওর ভিতরে ঢুকে গেছে। ভ্যাটটা আসলে আমরা তো এক্সামশন নিব, বাট এটা টোটাল উইথ ভ্যাট এক্সপেন্সটাই আমার হচ্ছে রেজিস্ট্রেশন এন্ড রিনিউয়াল। সাধারণত এভাবে এন্ট্রি দেওয়া হয় যে কিছু কিছু ভ্যাট হচ্ছে রিবেট পাওয়া যায়, কিছু কিছু ভ্যাট রিবেট পাওয়া যায় না। বাট যেহেতু এইটা আমরা ফিউচারে কি হবে আমরা এখনো জানি না, সো আমরা এটা পরবর্তীকালে যখন ভ্যাটের রিটার্ন দিব বা এটা রিবেট নিব কি নিব না, ইস্যুগুলো নিয়ে পরে ডিসকাস করবো। ফর সিম্পলিফাইং দিস এন্ট্রি আমরা আপাতত টোটাল খরচগুলোকে একটা হেডে নিয়ে নিলাম। হোয়াট ইজ আওয়ার হেড? হেডটা হচ্ছে
রেজিস্ট্রেশন এন্ড রিনিউয়াল, ঠিক আছে? এটা গেল একটা। আর ওই এটা তো অ্যাকচুয়াল খরচ পেলাম উইথ ভ্যাট। আর এই যে ফার্ম শফিকুল আলম কোম্পানি, তারা বললো যে সমস্ত কাজই আমি করে দিয়েছি, বাট আমার সার্ভিস চার্জ, আমার প্রফেশনাল ফি 10,000 টাকা। তাহলে এটা কি হবে? রেজিস্ট্রেশন রিনিউয়াল হচ্ছে 25,733 এন্ড হচ্ছে প্রফেশনাল সার্ভিস হচ্ছে 10,000 টাকা। সো এবং পেয়াবল, এই যে আমি তাকে লাইবিলিটি ক্রিয়েট করলাম, আমাকে কাকে পে করব? শফিকুল আলম এন্ড কোম্পানি। সো এটা কি ক্লিয়ার? সবাই একদম পারফেক্টলি ওকে আছে? জি স্যার। স্যার এখানে যদি আমি ইনস্ট্যান্ট পে করে দিতাম Yes, তাহলে sir. ব্যাংক লিখে ফেলতাম, তাই না স্যার? ব্যাংক লিখতাম, রাইট, এক্স্যাক্টলি। যদি এখানে খালি কথাটা বলতে থাকতো যে ওনারা বিল নিয়ে আসছে এবং আপনি পে করে দিচ্ছেন, পেইড, হ্যাঁ, সো তাহলে তাই হতো। ওকে স্যার জি, প্লিজ, এনিথিং? ওকে, তাহলে সোফার আমরা একটু ইজি ইজি জিনিস নিয়ে ডিসকাস করছি, বাট ইজির ভিতর থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব যে আমাদের জিনিসগুলো আমরা কতটুকু শিওর যে আমরা বুঝতে পারছি কিনা, সবকিছু ক্লিয়ার হচ্ছে কিনা, আস্তে আস্তে করে আগাই। আচ্ছা, এবার স্যার, আসেন। জি জি স্যার। প্লিজ। জি যে লাইসেন্স ফি যেটা, এটা হ্যাঁ। এক্সপেন্স হিসেবে দেখালাম, বাট কোনটা আরেকটা আছে না লাইসেন্স ফি, যে আমরা ইনট্যানজিবল অ্যাসেটে দেখাই, ওইটা আচ্ছা, কোন? হ্যাঁ, এটাই হচ্ছে কোশ্চেন। এখন হচ্ছে কি, এখানে একটা আপনি ভালো কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে আপনি আসলে এই এখানে আবার এই যে কোশ্চেনটা উনি বললো, আমি একটু লিখে ফেলি তারপরে বলতেছি। উনি যে কোশ্চেনটা এখন তুললো, এই কোশ্চেনটা আরেকটা আইএস এ বলা আছে। হোয়াট ইজ দিস আইএস? বলেন তো। ইনট্যানজিবল অ্যাসেট IS 38। ওকে, ফাইন। আপনি একটু হয় সুবিধা আছে, আপনি এই ক্লাসে জয়েন করার একটা সুবিধা হয়েছে যে আপনি অনেক কিছু জানেন, আবার আপনার কোশ্চেনের কারণে অন্যরাও ক্লিয়ার হবে। ভেরি গুড, ভেরি গুড। আই রিয়েলি এনজয়িং দিস টুডেস ক্লাস। আমি খুব এনজয় করছি। আসলে হয়েছে কি, IS 38 এ বলা আছে আর একটা জিনিস, সেটাকে বলা হচ্ছে যে আপনি এখানে IS 38 বেসিকলি আপনার হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট বলছে। আচ্ছা, এখন এখানে একটা চ্যালেঞ্জ আছে IS 38 এ। আমি আর IS 38 এ যাচ্ছি না, শুধু বলে দিচ্ছি এক লাইনে। সেটা হচ্ছে আপনি আপনার ইনট্যানজিবল অ্যাসেট মানে ওই যে শুরুতে একজন এক্সাম্পল বলছিলেন, আমি যখন হেড অফ অ্যাকাউন্টস এর কথা বলছিলাম, ইউ আর মেনশনিং দ্যাট যে দেয়ার ইজ আই মিন দ্য ইনট্যানজিবল অ্যাসেট লাইক প্যাটেন্ট, গুডউইল, এগুলো বলছিলেন। সো এইটা আমরা বলতে পারি যে ইট ইজ প্যাটেন্ট, ইট ইজ গুডউইল, বাট IS 38, according to IS 38, you cannot claim internally generated, I mean intangible asset, unless otherwise there is a specific criteria. What is the criteria? Criteria is basically there is two costs regarding this intangible asset. One cost is called research cost and another cost is called development cost. So এই দুইটা জিনিস হচ্ছে intangible asset লাগে। এবার আপনি আসেন যে if you just I mean incorporate a company, so এই কোম্পানির যে স্মল অ্যামাউন্ট, I mean ট্রেড লাইসেন্স, এটা ইয়ার টু ইয়ার কিন্তু আপনাকে রিনিউয়াল করতে হবে। ধরেন আপনি এখানে ট্রেড লাইসেন্সটা এবছর পে করেছেন, নেক্সট বছর আবার করতে হবে। So as this is a recurring expense, there is no issue of a any asset, either এটা ইনটেনজিবল হোক না হোক, কোনো অ্যাসেট ক্রিয়েট হবে না। একটা পার্ট আছে যে আমরা কোম্পানি ফর্ম করলাম, সেখানে একটা অ্যামাউন্ট আছে, উই ক্যান ক্রিয়েট দিস এক্সপেন্ডিচার অ্যাজ অ্যান অ্যাসেট, বাট প্রবলেম ইজ দ্যাট যে এটা সাধারণত মোস্ট অফ দ্য কোম্পানিজ দে চার্জ অ্যাজ এক্সপেন্ডিচার বিকজ দিস ইজ এক্সপেন্স ইজ নট সো বিগ অ্যামাউন্ট। হ্যাঁ, এই কারণে আমরা নর্মালি যেটা হচ্ছে যে এটা সাধারণত আমরা এটা এক্সপেন্স হিসেবেই চার্জ করে দেই। অথবা আর একটা বিষয় হয়, এক বছরে চার্জ না করে আমি যে এই অ্যামাউন্টটা করলাম রেজিস্ট্রেশন রিনিউয়াল, বিকজ দিস ইজ এ প্রি ইনকর্পোরেশন প্রি অপারেটিং এক্সপেন্স, এই প্রি অপারেটিং এক্সপেন্স কে ইউ ক্যান অ্যাকুমুলেটেড দিস প্রি অপারেটিং এক্সপেন্ডিচার ইন ইউর হেড অফ অ্যাকাউন্টস, এবং এটা 3 বছর 5 বছরের ভিতরে পরবর্তীকালে অ্যালোকেশন করতে পারেন, যেটাকে অ্যামোর্টাইজ করতে পারেন। সো দিস ইজ ইউর অ্যান্সার। আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার টু ইউ নাও। হ্যাঁ, ক্লিয়ার জি স্যার, তাহলে আমরা এই ধরনের এক্সপেন্স কে প্রি অপারেটিং এর আন্ডারে ওকে ওকে ইয়েস ইয়েস ইয়েস। সো এখানে আসলে আমি লিখছিলাম, বাট এটা IS 38 এ যাবে না, এই জন্য আমি লিখে আবার পরে কেটে দিচ্ছি। ওকে, কারণ এটা তো রেফারেন্স থেকে যাবে, আমরা তো ডকুমেন্টগুলো আপনাদের দিব। ওকে, ফাইন। এবার হচ্ছে 16। সো আমি অন্যদের আই লাইক টু আস্ক এগেইন that the foreign student, are you sure that you understand each and everything, because there is a difference between the understanding level of this participant, because some of you are very advanced level accounting professionals and some of you are basically student of the
accounting and information system, I mean AIS student of different private and public universities. So there is a difference between the understanding level and obviously the maturity level. So I sometimes try to explain very initial level, but ekhane jehetu participant there is a difference level of understanding. Question level is not like every question is very fundamental question. Some question may be a advanced level question. So I try to accommodate all of your question, because this is called আমরা এটা নাম দিয়েছি, we called it a practical accounting. As we are mentioning, there is a practical accounting, so we need to solve each and everything, but make sure that each and every one of you is very much in line with our understanding. And if you have any question of any time, you can stop me and ask question. So I repeat it once again, just stop me and ask question for your clarification and understanding. Okay, so then the sixth number is Mr. Akib, open a bank account. স্যার Please. স্যার আপনার যদি কিছু মনে না করেন স্যার, ভিডিওটা চালু রাখলে মানে আমাদের কনসেন্ট্রেশনটা ভালো থাকে স্যার আপনাকে দেখলে। এখানে একটা চ্যালেঞ্জ কি জানেন? চ্যালেঞ্জটা হচ্ছে ওই দুইটা একসাথে হয় না, এটা তো ইয়েতে করছে, আমি জানেন একটু দেখি এক সেকেন্ড, আমি একটু দেখি ট্রাই করি। এটা ওই যে গুগল মিটে, আমি তো ইয়েতে বেশি নেই। এগেইন স্যার আপনি আপনার জাস্ট ক্যামেরা বাটনটা অন করে রাখলে হবে স্যার, তো স্ক্রিন শেয়ার দিলে স্ক্রিনটা থাকবে স্যার। ও আপনি আসেন, আমি ভেরি হ্যাপি। আপনার ওই যে কি বলে আমাদের আসেন এখন, এবার কি দেখা যাচ্ছে না? আমি একটা কাজ করি, আমি এটা অন রেখে শেয়ার করি, তাহলে আমাকে নিশ্চয়ই পাশে দেখতে পাবেন। জি স্যার। ওকে, মানে আপনাদের স্ক্রিনটা জি স্যার দেখা যাচ্ছে স্যার এখন। ওকে, আমি তাহলে আপনি স্ক্রিন শেয়ার করলে আমার স্ক্রিনও দেখা যাবে, আপনি আমাকেও দেখবেন, এরকম? জি স্যার। এখন কি মানে স্ক্রিনের সাথে সাথে আমাকেও দেখা যাচ্ছে পাশে? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন। কামরুল ঠিক আছে সোফার? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে নাম্বার 6, ওকে, থ্যাংক ইউ ফর ইওর ফিডব্যাক। যে কোনো ফিডব্যাক দিন, কারণ এখানে কিন্তু আমি হোয়াট এভার দ্য মাই স্ট্যাটাস, যে আমি সিনিয়র প্রফেশনাল, আপনাদের অনেকে টিচার, বাট ফ্যাক্ট ইজ দ্যাট, আমি একটা খুব রুল কথা বলি, ইউ হ্যাভ পেইড ফর ইট, আপনি এই ক্লাসের জন্য পে করেছেন। সো নাও কামরুল ইজ ফ্রম দীপ্তি অ্যান্ড আই এম ফ্রম বিস সলিউশন। হ্যাঁ, এটা তো একটা জয়েন্ট প্রজেক্ট। সো আপনাদের রাইট আছে যে কোনো কিছু বলা, আই ডোন্ট মাইন্ড এনিথিং, এনি কোশ্চেন, এনিথিং। সো এই টাইমের ভিতর ইট ইজ বেসিকলি ইয়োর টাইম। হ্যাঁ, আপনাদের টাইমে আমি আপনাদেরকে ইয়ে করছি। সো এনিথিং জাস্ট স্টপ মি অ্যান্ড আস্ক। আমি ভেরি ফ্লেক্সিবল, এবং লার্নিং এর ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমি কখনোই কম দিতে পারি না। এটা আপনারা ওভার দ্য পিরিয়ড অফ টাইম বুঝতে পারবেন হয়তো ইনশাল্লাহ। সো আই ওয়েলকাম ইউ, আর স্পেশালি আমি যে আমাকে বললেন যে আপনি স্ক্রিনটা অন করেন, তাকে থ্যাঙ্কস বলছি, বিকজ এরকম ফিডব্যাক যে কোনো সময় দিবেন। এনিওয়ে, নাম্বার 6, মিস্টার আকিব ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট আল আরাফা ব্যাংক অ্যান্ড ডিপোজিট 10,000 টাকা ফর ইউর ওন পকেট। এটা কি করলো বলেন তো? এই কাজটা কি করছে? এটা রাকিব ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য তার একটা দিল। হ্যাঁ, এটা করলো কি, ধরেন এখন পর্যন্ত কি হয়েছে দেখেন, এই পর্যন্ত দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি একটা জিনিস দেখাই। এই যে এই 5 নম্বর ঘটনা পর্যন্ত কিন্তু 1 টাকাও ব্যাংকের অ্যাকাউন্ট ঢুকে নাই। ঠিক আছে, কারণ কি, এখন পর্যন্ত কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট না হলে এই ফার্ম কাজ করছে, বিল জমা দিছে, কিন্তু আপনি আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট কোনো হয়নি, আপনার টাকাটা আমি ক্যাশে দিতে পারবো না, আর ক্যাশে আপনি নিতেও পারবেন না। সো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু এটা আপনি এই কাজটা না করলে আমি মানে ওইটা এক চিকেন ডিলেমা বলে, আমি কি আগে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট না করলে অ্যাকাউন্ট পে চেকে পেমেন্ট করবো কি, ক্যাশ ট্রানজাকশন তো করা যাবে না। সো দেয়ার ইজ এ এক চিকেন ফর্মুলা। সো এখানে ওয়ান্স এগেইন আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবো, তো ব্যাংক অ্যাকাউন্টে ইনিশিয়াল ডিপোজিট করতে, টাকা জমা দিতে, টাকাটা আসবে কোত্থেকে? সো অ্যাজ রাকিব ইজ স্পন্সর অ্যান্ড প্রমোটার, ও পার্সোনাল পকেটের টাকা দিয়ে কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করলো, এবং আমরা সেই কারণে কি করলাম দেখেন ওয়ান্স এগেইন, যে রাকিবের অ্যাকাউন্টটাকে আমরা করলাম কি বলেন তো, লোন ক্রিয়েট করলাম আর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? এনি কোশ্চেন? নো স্যার। ওকে ওকে, এরপরে আমি বলবো না, আপনারা বলবেন। এবার বলেন তো, এই যে 6 নম্বরে গেল, 7 নম্বর ট্রানজেকশন, এই যে 7 নম্বর ট্রানজেকশনটা কেউ একজন বলেন তো যে এটা কি হবে? এখানে কোশ্চেনটা হচ্ছে রাকিব এন্ড তানভীর ডিপোজিট দেয়ার পেইড আপ ক্যাপিটাল বাই অ্যাকাউন্ট পে চেক, হ্যাঁ, টু আল আরাফা।
এটাই স্যার হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেবিট ক্যাপিটাল। বেসিক্যালি এখান থেকে একটা রেগুলার অপারেশন শুরু হলো। এইটা হচ্ছে আপনি বলতে পারেন এখন আপনার ওই যে আমি এই সালমা যিনি বললেন যে আমরা কি করেছিলাম, আমরা ওই প্রি অপারেটিং খরচ বলছিলাম না, উনি বলার পর আমি বললাম যে ওইটা কেন প্রি অপারেটিং হবে এই খরচগুলো, কারণ এখন পর্যন্ত তো আসলে অপারেশন শুরু নেই, এখন আপনি রেগুলারাইজ করলেন। হ্যাঁ, এখন আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোম্পানির এইখানে আপনি বলতে পারেন যে মোটামুটি লেভেলে আপনার কি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে রাকিব সাহেবের এখানে একটা জিনিস বলছিলাম, এখানে আবার ব্যাক করি, আপনাদের শিখাই দিই জিনিসটা বা বলে দিই, সেটা হচ্ছে এখানে তো কোম্পানি ফর্ম করলেই হতো, এই ট্রেড লাইসেন্সেরটা অ্যাডভান্স করলো কেন বলেন তো কেন? এখানে খালি কোম্পানি ফর্মের কাজটাই তো, টাকা তাকে দিচ্ছি না কেন, আমি আগে এতগুলো কাজ করলাম, ট্রেড লাইসেন্স তো না করলেও পারতাম, ট্রেড লাইসেন্স কেন করলাম? স্যার ফর ওপেন এ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার নাম যেন কি? আমি আপনাকে এখন আমি দেখছি না, আমি যদি স্ক্রিন দেখি। স্যার মানিক গুপ্তা। ও জি, মানিক গুপ্তা। ও মানিক গুপ্তা, হ্যাঁ থ্যাংক ইউ ব্রাদার। এখানে যেটা হচ্ছে উনি রাইটলি বলছে, কারণ আমি আগের থেকেই জানি যে খালি কোম্পানি হলেই হবে না, কোম্পানির সাথে সাথে আপনাকে ট্রেড লাইসেন্স অ্যাটলিস্ট জমা দিতে হবে, ট্রেড লাইসেন্স না হলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। এই জন্য সিএ ফার্মের সাথে আপনি কন্ট্যাক্ট করেছেন যে আমার কোম্পানি ফরমেশনের ফর্মালিটি শেষ করেন, সঙ্গে সঙ্গে ইউ নিড টু মানে আই মিন মেক এ ট্রেড লাইসেন্স। ওকে, সে দ্যাটস ওয়াই ট্রেড লাইসেন্স। ওকে, তাহলে আমি টাকাটা দিয়ে দিলাম। এখন আপনি ওই ফার্ম তো আর আজীবন আপনার কাছে বসে থাকবে না। সো এরপরে ট্রানজেকশন হচ্ছে ওই ট্রানজেকশন এরকম যে ইয়ে করা হলো, ওই যে আপনার পেইড শফিকুল আলমান কোম্পানি। জি বলেন প্লিজ। স্যার একটুখানি কনফিউশন হয়েছে, মানে 6 নম্বরে রাকিব ওপেন এন্ড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ট্রানজেকশনে ওই তার রাকিব নামটা দেখছি না কেন? ও ট্রানজেকশনে, আচ্ছা লোন ফ্রম ও তানভীর, এখানে ভুল হয়েছে এটা। আচ্ছা বুঝতে পারছি, এটা আসলে রাকিব হবে। ওই আমরা দুই বন্ধু দুই জায়গা দিয়ে টাকা দিতে চাচ্ছিল, রাকিব হবে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, রাকিব হবে, তানভীর হবে না, কারণ এখানে তো আসলে ওই কোনো কারণে আমার মনে হয়েছিল দুই বন্ধুর এক বন্ধু দুই টাকা দিক, অসুবিধা নেই, একটা মানে এক বন্ধুই টাকাটা দিক, অসুবিধা নেই। ওকে, সো ইজ ওকে নাও। তারপরে শফিকুল আলমান কোম্পানিতে পেইড করা হলো তাদের যে বিলটা ছিল। হ্যাঁ, এখানে ওই গ্রামাটিক্যাল মিস্টেক খুব একটা ধরেন না, কারণ ওই আমরা পরবর্তীতে ঠিক করব। ভিউ ফ্রম, আচ্ছা और হচ্ছে থ্রু অ্যাকাউন্ট পে চেক, অ্যাকাউন্ট পে চেক পেমেন্ট করব, এসি অ্যাকাউন্ট পে চেক। সো এখন পেমেন্ট করা হলো 28 তারিখেরটা। সো দিস ইজ জার্নাল এন্ট্রি। সো শফিকুল আলমান কোম্পানি ডেবিট এন্ড হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, সো এখন আপনারা ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ট্রানজেকশন দ্যাট this was a I mean this was a not provision, this is a liability booking. আপনি অ্যাক্রুয়াল করেছেন, হোয়াট ইজ শফিকুল আলমান কোম্পানিকে আপনি এখানে একটা লাইবিলিটি ক্রিয়েট করা হয়েছে। সো দেয়ার ওয়াজ এ ক্রেডিট and as the liability is now reducing, that's why শফিকুল আলমান কোম্পানিকে ডেবিট করে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। ওকে, the আগস্ট 1, তাহলে এক মাস হয়ে গেল। এখন নাও একটা জিনিস আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, জাস্ট গিভ মি সাম টাইমস। এখানে একটা জিনিস হলো, একটা মাস চলে গেল না? সো নাও ইউ ডিসাইড, নরমালি আপনাদের যেসব অর্গানাইজেশনে কাজ করেছেন সেসব অর্গানাইজেশনে মান্থলি অ্যাকাউন্টস হয় নাকি ইয়ারলি একবার হয় বলেন তো? I just asking you a question, that is there any, I mean there is a culture or practice that you prepare your monthly accounts or yearly accounts? monthly. This is the last transaction of July, so এখানে is a month closing হবে না? Yes sir. জি স্যার। আমি এবার আপনাদেরকে একটা চমৎকার জিনিস শেয়ার করব, যেটা আমি কখনোই কাউকে শেয়ার করি নাই। মান্থ ক্লোজিং for the month of July.
এখানে আপনাদেরকে একটা ইউনিক জিনিস আমি দিয়ে দিচ্ছি, এই ফাইলটা খুঁজে পাচ্ছি কিনা, অবশ্যই পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। ওকে, তো এখানে একটা মান্থলি ক্লোজিং হবে। ওকে, এখন এই জায়গায় একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি জাস্ট একটু খোঁজার জন্য এটাকে একটু এই স্লাইড শেয়ারটা অফ করছি। আমাকে তো দেখা যাচ্ছে, আপনারা, আমি তো ছবিতে আছি, আপনাদেরকেও আমি দেখতে পাচ্ছি। আমি একটু ওইটা খুঁজি যে মান্থ ক্লোজিং একটা অ্যাক্টিভিটিস এর জন্য আমি একটা জিনিস তৈরি করেছিলাম, জাস্ট পেয়েছি, থ্যাংক ইউ, পেয়েছি। এটা একটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এটা আমি ফার্স্ট টাইম প্রবাবলি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমাকে বলেন তো, আপনারা যারা কাজ করেছেন, এই যে একটা মাস ক্লোজ করতে হবে, এই মান্থ ক্লোজিং এ আমি কি কি করতে হবে বলেন তো, দেখি কি কি কাজ আছে আমাদের, বলেন তো। যেহেতু নাম দিয়েছি প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, একটু আপনারা প্রথম ব্যাচ একটু চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হবে মানে কি? চ্যালেঞ্জ হবে মানে কি, আপনারা হয়তো, আমি একটু এই আপনাদের সাথে সাথে একটু কারেকশন করব, একটু ডিসকাশন করব, আপনাদের ইনপুট নিব, বাট এটা একটা চমৎকার ডকুমেন্ট হয়ে যাবে। আমি এটা শুরু করেছিলাম এই সেশনটা, বাট আমাদের সিএফও করছে, আমরা ওটা অতটা কন্টিনিউ করতে পারিনি। বাট আপনারা যেহেতু অলরেডি 12টা সেশন আমরা শেষ করব, প্রবাবলি ইউ আর দ্য ফার্স্ট ব্যাচ ইন বাংলাদেশ যে আমরা সুন্দর করে একদম ডে 1 থেকে শুরু করে ফাইনাল লেভেলে যাব। আমি এখন স্পেশালি সালমা অনেক পার্টিসিপেট করেছেন, থ্যাংক ইউ সো মাচ সিস্টার। আপনি আরেকটু বলেন তো যে এখানে কি কি অ্যাক্টিভিটিস হবে। যদি পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই তৈরি করতে হবে, যদি এরকম ইয়েতে থাকে, প্রপার্টি পলিসি। ভিডিও পেয়েছিলাম স্যার। জি, আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে শেয়ার করি। কামরুল, আপনি কি আছেন নাকি চলে গেছেন? এই এখন যেটা শেয়ার করবো এটা প্রবাবলি আপনার জন্য ইন্টারেস্টিং হতে পারে, এই জন্য থাকেন আর কি, চলে যান না, যেহেতু আসেন কষ্ট করে থাকেন, আমরা ডিসকাশনে থাকি। মানে আমরা একটু ইনফর্মালি, যেহেতু আসলে কি ক্লাসে এত শক্ত হয়ে আমরা যদি মনে করি যে না আমরা এখানে একটা সেশন কাটাচ্ছি খুব টাফ, এরকম না, আমরা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ডিসকাস করব। আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের অনেক প্রবলেম আনবেন, মানে প্র্যাকটিক্যাল লাইফ মানে পার্সোনাল লাইফ না, প্র্যাকটিক্যাল কর্পোরেট লাইফের আমিও আপনাদের শেয়ার করব। আমি অনেক জিনিস শেয়ার করব ইনশাল্লাহ, যতটুকু সম্ভব টাইমের ভিতরে। এখানে একটা জিনিস আমি এনেছি, এটা দেখা যাচ্ছে আপনাদের, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আমি দেখেন এই যে মান্থ ক্লোজিং এর কিছু জিনিস এনেছি, দেখেন। প্রথম হচ্ছে কি নাম দিয়েছি বলেন তো, এটা স্ক্রিনটা কি আপনারা কি মোবাইলে ঢুকতেছেন নাকি ল্যাপটপে বেশি লোক ঢুকতেছেন? ল্যাপটপে স্যার। ল্যাপটপের জন্য ভালো হবে, আমি রিকোয়েস্ট করবো আপনারা ল্যাপটপে ঢুকেন। হ্যাঁ, মোবাইলে হয়েছে কি ছোট স্ক্রিন হয়ে যায় তো, একটু স্পেশালি একটু কষ্ট করেন, কয়েকটা সেশন তো আপনারা অনেকগুলো টাকা পে করেছেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা আমি সময় দিচ্ছি, টাকা পে চেতে আমি সময় দিচ্ছি, আপনারা সময় দিচ্ছেন। সো এটা আমার মনে হয় যে আমরা একটু সময়টাকে প্রোডাক্টিভ করি, সময় যেহেতু দিচ্ছি। দেখেন এখানে কতগুলো আইটেম দিয়েছি। ফার্স্ট অফ অল সবচেয়ে আগে কি লিখেছি বলেন তো? ব্যাংক রিকনসিলিয়েশন। হ্যাঁ, তারপরে কি বলেছি? এটা লোন রিকনসিলিয়েশন। লোন রিকনসিলিয়েশন কিন্তু নাও থাকতে পারে, আমাদের এখানে হবে না, কিন্তু অনেক কোম্পানিতে হবে, ঠিক আছে। তারপরে কি বললাম? রেকর্ড পেরোল। পেরোল মানে কি? স্যালারি। তারপর হচ্ছে অ্যাক্রু পেরোল রিলেটেড এক্সপেন্ডিচার, রেকর্ড ডেপ্রিসিয়েশন, রেকর্ড অল ভেন্ডর ইনভয়েস। মানে হয় কি, মাসের শেষে দেখবেন সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্টের অনেক বিল ভাউচার এসে দিয়ে গেছে। সো এটা তো পেমেন্ট টার্মে হয়তো 1 মাস পরে পেমেন্ট করতে হবে অথবা 15 দিন পরে পেমেন্ট করতে হবে, কিন্তু এই রেকর্ডিং গুলো মাস শেষে না হলে প্রবলেমটা কি হবে বলেন তো? ইনকাম স্টেটমেন্টে হিট হবে না। কোথায় হিট হবে বলেন তো? আমি ধরেন এই মাসের বিলগুলো আমার হাতে আসছে, আমি বিলগুলো যদি এখানে আমি প্রভিশন না অ্যাক্রু না করতে পারি, চ্যালেঞ্জটা কি হবে বলেন তো? চ্যালেঞ্জটা হবে হচ্ছে যদি এটা লাইব্রেরি সাইডে শো করবে না। ইয়েস, এবং যদি এটা এক্সপেন্ডিচার হয়, মানে অ্যাসেট অ্যাকুইজিশন না হয়, যদি কোনো খরচ হয় যেটা ইনকাম স্টেটমেন্টের পার্ট, তাহলে আপনার ইনকাম স্টেটমেন্ট আন্ডারস্টেট হবে। মান্থের সমস্ত জিনিসগুলো, ইনভয়েস গুলো কালেক্ট করা। ইনভয়েস যদি নাও আসে তারও একটা সিস্টেম আছে, সেটা আমি IAS 37 আছে। একটা হচ্ছে কি বলা হয় হচ্ছে যে
একটাকে বলা হয় হচ্ছে কি বলা হয়, আমি একটুকে বললাম লায়াবিলিটি, আরেকটার নাম কি বলে জানেন, অ্যাক্রুয়াল। সো ইজ দেয়ার এনি ডিফারেন্স? এখন আরেকটা কোশ্চেন সালমা, এটা আরেকটা ক্লিয়ার আপনাকে করি। তিনটা জিনিস, একটা বলছিলাম হচ্ছে প্রভিশন, মানে একটা বলছিলাম লায়াবিলিটি, একটা বলেছিলাম প্রভিশন, আর একটা বলেছিলাম অ্যাক্রুয়াল। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যাক্রুয়াল, বলেন তো? অ্যাক্রুয়াল মানে অ্যাক্রুয়াল বেসিস আমরা অ্যাকাউন্টিং এন্ট্রি করি, যেটা কি বলে ঘটে গেছে, কিন্তু আমরা এখনো এন্ট্রি করিনি, বাট করব। আমি একটু এটাকে আরেকটু অন্যভাবে বলি, মানে একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আমার মনে হয় যেহেতু এটা প্র্যাকটিক্যাল আমরা করছি, আমাকে তো দেখা যাচ্ছে ক্লিয়ার না? আমি বারবার একটু কনফিউজ হচ্ছি, নেক্সট ক্লাসে হয়তো হবে না। আচ্ছা, যেটা হচ্ছে আমি বলি, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ। আপনারা কি এখন কারেন্ট জবে আছেন, মানে ম্যানুফ্যাকচারিং একজন বলেন তো যে কারেন্ট জবে আছেন? স্যার আমি আছি, মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদ, আপনার কোম্পানির নাম যেন কি বলছিলেন ভাই? স্যার ডেল্টা এলপি গ্যাস, ডেল্টা এলপিজি লিমিটেড। Oh, fine. This is very good example. Very good example. আপনার কোম্পানি দিয়ে বলি, ধরেন ডেল্টা এলপিজি, হ্যাঁ জি জি। ডেল্টা এলপিজি হচ্ছে যে হেড অফিস খুলনাতে আর ফ্যাক্টরি মোংলাতে, আমি এইভাবে ধরছি। অথবা আপনার ফ্যাক্টরি কোথায় বলেন তো? ফ্যাক্টরি কোথায়? ফ্যাক্টরি মোংলাতে, হেড অফিস চিটাগং। ওকে ফাইন, তাহলে তো হলো, হ্যাঁ। সো ফ্যাক্টরি হচ্ছে আপনার মোংলাতে আর হেড অফিস চট্টগ্রামে। এখন একটা এক্সাম্পল দেই, আপনার একটা রেগুলার ভেন্ডর বলেন তো, একটা রেগুলার ভেন্ডর আপনাকে প্রতি মাসে কিছু জিনিস দেয় বা এরকম একটা ভেন্ডর বলেন তো, যে কোনো একটা ভেন্ডর। স্যার নাম বলতে হবে না, প্রোডাক্টের নাম বললে কি দেয়, মানে কোম্পানির নাম না বললে চলবে। কি কিনেন আপনারা, ধরেন একটা আইটেম বলেন। স্যার আমাদের এলপি গ্যাসের জন্য আমাদের একটা পেপার আছে স্যার, সিং পেপার, যেটা ওই যে এলপি গ্যাসের মাথায় যে স্টিকারের মতো লাগায়। হ্যাঁ, ওটাকে সিল পেপার বলে না? সিল পেপার না মাহফুজ? একটা জি স্যার, ওটা সিং পেপার বলে, আর একটা ক্যাপ দেয় ওই এলপি গ্যাস, ক্যাপ থাকে একটা মাথায়। ক্যাপটাই বলি, ক্যাপটা বলি। ক্যাপের ভেন্ডর, লেটস সে একটা কোম্পানির নাম বলেন, ক্যাপের ভেন্ডর একটা কোম্পানির নাম বলেন। স্যার ক্যাপের ভেন্ডর স্যার ওইটা হলো স্যার সালমা এন্টারপ্রাইজ। আচ্ছা, ওকে। এখন এই ক্যাপের ভেন্ডর সালমা এন্টারপ্রাইজের একটা প্রোডাক্ট নিয়ে, এই ক্যাপগুলো নিয়ে লেটস সে আপনাকে এক ট্রাক ক্যাপ নিয়ে আপনার ফ্যাক্টরিতে পৌঁছে দিল। সো এই পৌঁছানোর সঙ্গে সঙ্গে কতগুলো কাজ হয়, কি কাজ হয় আমি বলি, আমি আর কোশ্চেন বেশি না করি, বিকজ সময় আস্তে আস্তে আগায় যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। সো যেহেতু আমাদের আরো উদ্দেশ্য আছে যে এটা অনেক দূর যাবো, সো মাঝে মাঝে কোশ্চেন করবো, মাঝে মাঝে আমি আবার একটু নিজের তাড়াতাড়ি ক্লিয়ার করে দিব। সেটা হচ্ছে যে টু সেভ দ্য টাইম, আদারওয়াইজ যদি টাইম আনলিমিটেড হতো অনেক মজা করে করতে পারতাম। সো ওখানে কি হয়, যখনই আপনার ফ্যাক্টরিতে ঢুকলো তখন একটা জিনিস হয়, এটার নাম হচ্ছে গুড রিসিপ্ট নোট, GRN, গুড রিসিপ্ট নোট হয়। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে দুইটা চালান কপি থাকে। একটা চালান কপি যিনি ভেন্ডর আপনাকে প্রোডাক্ট দিয়ে গেল, আপনার ওই ফ্যাক্টরি ম্যানেজার অথবা ফ্যাক্টরির গেটে যে সিকিউরিটি আছে এদের থেকে সিল সাপোর্ট করে ওই চালান কপিটা রিসিপ্ট কপি নিয়ে চলে গেল, আর একটা চালান কপি আপনাকে ফ্যাক্টরিতে রেখে গেল। ওকে, সো এটা গেল ফ্যাক্টরিতে। এবার আপনি আসেন যে হেড অফিস কিন্তু এইটা পাবে কবে বলেন তো? এটা কি হবে বলেন তো? ওই ভেন্ডর সালমা এন্টারপ্রাইজ, ওই ভেন্ডর হচ্ছে এই চালান কপি যে রিসিভ করলো না আপনার কাছে, এই চালান কপি প্লাস ভ্যাটের যে চালান কপি সহ একটা বিল আপনার হেড অফিসে পৌঁছাই দিবে। এখন আমরা জুলাই মাসের অ্যাকাউন্টিং করছি, জুলাই মাসের মনে করেন, আমি এক্সাম্পল হিসেবে বলছি, জুলাই মাসের 30 তারিখে ফ্যাক্টরিতে সালমা এন্টারপ্রাইজ এই ক্যাপগুলো দিয়ে গেল। এখন তারপরে তার হচ্ছে চালান কপি নিয়ে এইটা জমা করলো হচ্ছে আপনার চট্টগ্রামে হেড অফিসে 10 দিন পরে। তাহলে এর ভিতরে মান্থ ক্লোজ হয়ে গেল, আপনি জানেন যে আপনার ফ্যাক্টরিতে প্রোডাক্টটা রিসিভ হয়েছে। সো অটোমেটেড সিস্টেম লাইক এসিপির মতো, আপনারা অনেকে এসিপি শিখেছেন বললেন, আমাদের এখানে এসিপি হলে এখানে কিন্তু এসিপিতে জিআরআইআর বলে আপনার গুড রিসিভ হয় এবং সঙ্গে সঙ্গে একটা টেম্পোরারি অ্যাকাউন্টিং ক্রিয়েট হয়। এটা ডিফারেন্ট, এই ডিসকাশন আপাতত গেলাম না, এটা এন্ট্রি হয়ে যায়। বাট আমি যদি ধরে নেই যে এটা এসিপি নাই বা এসিপি আছে, যে কোনো ভাবেই হোক না কেন, আপনি ফাইনালি এটার লায়াবিলিটি ক্রিয়েট করবেন হচ্ছে যেদিন বিল পাবেন।
কিন্তু অলরেডি আপনি জেনে ফেলছেন যে আপনার ফ্যাক্টরিতে প্রোডাক্ট চলে গেছে। এই যে আপনি এখন পর্যন্ত বিল পান নাই বাট অলরেডি ফ্যাক্টরিতে প্রোডাক্ট রিসিভ করে ফেলছে, এই এন্ট্রিকে বলা হয় অ্যাক্রুয়াল। সালমা, আমি কি বুঝাইতে পারছি আপনাকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লায়াবিলিটি এন্ড অ্যাক্রুয়াল? জি স্যার। এটা একদম রিয়েল প্র্যাকটিক্যাল एग्जांपल দিয়ে কোন মাহফুজ ক্লিয়ার ভাই এটা? জি স্যার, স্যার ক্লিয়ার। এখন দেখেন, আমি কিন্তু একই সঙ্গে আপনাদেরকে গল্প করতে করতে IS 37 এর বেসিক সমস্ত কিছু অলমোস্ট দিয়ে দিলাম। এটা কিন্তু একটা ক্লাসে হয়ে গেল। সো এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে এখানে শুধুমাত্র অ্যাকাউন্টিং করব না, রিপোর্টিং এর ওই জিনিসগুলো। সো এই জন্য এটা বলছি অ্যাক্রুয়াল, ঠিক আছে? এরপরে কি কি থাকবে? রিকনসিলিয়েশন অফ ডেফার্ড রেভিনিউ। অনেক সময় আমরা জানি যে টাকা আমরা রিসিভ করি, মানে সেল করি কিন্তু টাকা রিসিভ করি না, এটা রিকনসাইল করতে হয়। রেকর্ড রেন্ট, কারণ রেন্টাল সাধারণত কি হয়, আমরা মাসের 7 তারিখের ভিতরে দেই, কিন্তু মাস শেষে রেন্টের আপনারা কিন্তু রেন্ট আমাদের অথবা ডেফার রেন্টের এন্ট্রি দিতে হয়। অ্যাক্রুড ট্যাক্সেস এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স, বিলিং, এই অনেক কিছু, অ্যাকাউন্ট রিসিভেবল রিকনসিলিয়েশন, ইনভেন্টরি রিকনসিলিয়েশন, জেনারেল ফাইন্যান্সিয়াল এন্ড রিভিউ। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি বলতে পারেন যে মান্থ এন্ডে একজন অ্যাকাউন্টেন্টের জন্য হচ্ছে কি চেকলিস্ট। সো এরকম চেকলিস্ট কি আগে কখনো আপনারা সোফার দেখেছেন? আপনাদের মানে দেখার সুযোগ হয়েছে নাকি প্রথম দেখলেন? স্যার ফার্স্ট দেখলাম স্যার, ফার্স্ট। থ্যাংক ইউ। ওকে। এবং বিং এ সিএফও, আমি যে কাজটা, এটা আমি কিন্তু একটা এক্সাম্পল আকারে বলেছি, বাট এইটা হচ্ছে আমার লাইফের অনেকেই জানে না, আমি কিন্তু এই কাজটাই কিন্তু দীর্ঘদিন করে আসছি, যেটা আপনাদেরকে আমি একই জিনিস বুঝাই দিলাম। খেয়াল করেন, আমি ব্যাংক রিকনসিলিয়েশনের কাজটা রেখেছি যে একদিনের ভিতর করতে হবে, এটা 2 দিন হইতে পারে কোম্পানি বেশি ব্যাংক অ্যাকাউন্টে। কেন? বিকজ এইটা একটা অন্যতম কাজ। এই প্রত্যেকটার জন্য একটা ডে আছে, ডেডলাইন আছে। এটা আমি জানুয়ারি মাস ধরেছি দেখে এরকম লিখছি, মানে ডিসেম্বর ধরছি দেখে এটা জুলাই হলে ডিফারেন্ট হতো। জাস্ট একটা ডেডলাইন এখানে থাকবে, কে কাজটা করবে, তারপরে কে সুপারভাইজ করবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে? এবং আমি এখানে স্ট্যাটাস চেঞ্জ করতে পারতাম। লেটস সে এখানে আমি দেখাইতে পারতাম যে কাজটা হয়েছে কি হয় নাই, এখানে এই যে প্রসেসে আছে নাকি এটা হয়ে গেছে, ইন প্রোগ্রেস নাকি হয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু এখানে আমি চাইলে দেখতে পারি, ঠিক আছে? এটা মানে এনাবল করা আছে। সো আমি এই জিনিসটাকে বলা হয় মান্থ এন্ডিং ক্লোজিং টাস্কের একটা চেকলিস্ট। সো ইজ ইট ক্লিয়ার টু ইউ, অল অফ ইউ নাও? ইয়েস স্যার। আপনাদেরকে এগুলো দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। সো এই বিষয়ে কোনো কোশ্চেন আছে এখন? না স্যার, এটা স্যার ইটস এ গুড থিং। আমাদের মান্থ এন্ডে কি কি আমাদের চেকলিস্ট, এটা একটা মানে এটা একটা নিউ আর কি নতুন জিনিস আমরা পেলাম আর কি। রাইট, কোম্পানি টু কোম্পানি ভেরি করতে পারে, বাট আপনারা ইউ ক্যান প্রিপেয়ার দিস সর্ট অফ চেকলিস্ট। ওকে, সো আমি এখন মেইন টপিকসে চলে আসি। সো আমি ধরে নিলাম, যেহেতু আপনাদের কাছে জিজ্ঞেস করলাম যে মান্থ এন্ডে হবে, কিন্তু আমি আনফরচুনেটলি এটা এই টোটাল ট্রানজাকশনটা একবার এন্ট্রি করছি, এটা আপাতত এইভাবেই আগায় যাই, বাট ধরে নিচ্ছি যে আমরা মান্থ এন্ডিং এর কিছু জিনিস হবে। আচ্ছা, এবার বলেন তো, এই মান্থ এন্ডিং করতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে? কয়েকটা জার্নাল এন্ট্রি দিতে হবে। এগুলো কি বলে বলতে পারেন কেউ? কিছু জার্নাল এন্ট্রি দিতে হবে এখানে। কি জার্নাল এন্ট্রি বলেন তো? হ্যাঁ, ক্লোজিং এন্ট্রি স্যার। ক্লোজিং এন্ট্রির আগে আরেকটা কাজ করতে হবে, এটা কি বলে বলেন তো? অ্যাডজাস্টিং এন্ট্রি স্যার। অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। তারপরে কি করতে হবে? আপনি অলরেডি বললেন অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর পরে কি হবে? আমরা স্পেলিং মিস্টেক আপনারা ধরতেছি না, পরে এটা ঠিক করে নিব। আপনাদেরকে ফাইনালি ডকুমেন্ট করার সময় আরো অনেক করে একটা বই আকারে দেখি আমি ইয়েকে রিকোয়েস্ট করছি, আমাদের হচ্ছে যে এই কামরুলকে, যে আমরা প্রথম হচ্ছে যে আপনারা একটু কষ্ট করে, যেমন মাহফুজ বললেন আমার সবগুলো বই নিয়েছেন, সো অবভিয়াসলি আপনি কি প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং নামে একটা বই আছে, ওইটা কি নিয়েছেন মাহফুজ? জি স্যার, নিয়েছি। ওইটা কি দেখেছেন যে এইভাবে আমরা একদম ধরেন কোম্পানির, আপনি একটু বইটা উল্টায় দেখেন, এখানে ভ্যাট কমপ্লায়েন্স, ট্যাক্স কমপ্লায়েন্স থেকে শুরু করে অনেক কিছু দেয়া আছে। একটু বইটা ভালো দেখেছি স্যার। বইটা একটা ফিডব্যাক দেন তো, আমি একটু জাস্ট মানে কোনটা ভালো লাগলো, কতটুকু দেখেছেন, আমি লিখতে বলছি, বলেন তো কি এটা? আমি স্যার ওইটা পুরো ফুললি গো থ্রু করতে পারিনি, তবে আমি এই যে স্যার যে আমরা যে কাজের পলিসি যেভাবে যে কাজগুলো করতেছি প্র্যাকটিক্যালি, মানে আমাদের যে আমি যে ফিল্ডে এসে কাজ করছি সেটার সাথে স্যার আপনারা সিনারি গুলো ম্যাচিং করে কিরকম জানি স্যার বইটা লেখা হয়েছে, এই জন্য স্যার আমার কাছে মনে হচ্ছে এরকম একদম ধরেন একটা এই যে এখন যেরকম এখানে एग्जांपल দিচ্ছি না,
ওইখানে এরকম এক্সাম্পল করে কিভাবে নেম ক্লিয়ারেন্স নেয়, কোম্পানি কিভাবে ফর্ম করে, সবগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে একদম ছবি দিয়ে দিচ্ছে, অরিজিনাল ছবি দিয়ে দিচ্ছে। একটা লোক যিনি আজকে অ্যাকাউন্টিং শিখবেন বা সামনে 1 বছর পরে এ পারসন হু ইজ গোয়িং টু বি টেক পার্ট ইন দ্য কর্পোরেট লাইফ জয়েন করবে, তার জন্য কিন্তু ওই বইটা পড়লে সাম সর্ট অফ প্র্যাকটিক্যাল, একদম মনে হবে না আমি কিছুই দেখিনি, মনে হবে না আমি কিচ্ছু জানি না, তার অ্যাটলিস্ট মনে হবে যে না আমি কিছু জিনিস দেখেছি। হ্যাঁ, সো ওইভাবে করে করা। এনিওয়ে, সো এখানে ক্লোজিং আমাদের কি ব্যাংক রিকনসিলিয়েশনটা আপনি দেখাবেন? ব্যাংক রিকনসিলিয়েশন লোন ইয়েস দেখাবো ইনশাআল্লাহ। স্যার এগুলো কি মানে সরাসরি কোনো একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কি আপনি একটু আমাদের দেখাতে পারবেন? বেটার এটা করতে পারলে বেটার, আই উইল ট্রাই। এটা নিলাম, এটা আপনার পয়েন্টটা নিলাম। হ্যাঁ, এটাই করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি করব, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল নাম দিয়েছি, আপনাদের ফিডব্যাক নিয়ে আমার প্ল্যানের সাথে কিছুটা চেঞ্জ হইলেও আমি করে নিব, বিকজ আমার তো লার্নিং এ আপনারা আসছেন। সো অ্যাডজাস্টিং এন্ট্রি হবে, ক্লোজিং এন্ট্রি হবে, তারপরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। আপাতত করছি না, বিকজ এইটা একবার ফুল করছি। সো আপাতত আমি মান্থ ক্লোজিং এর বিষয়গুলো বললাম, তারপরে অ্যাডজাস্টিং এন্ট্রির কথা বললাম, ক্লোজিং এন্ট্রির কথা বললাম, এগুলো হলো। সো এখন আমি একটু কন্টিনিউ করে যাই, বিকজ এইটার পরে আরো অনেক এন্ট্রি হবে। তো সো আমি ধরলাম এটা করে নিছি আপাতত, কিন্তু আমরা একবারে করব, এবং ওই একবারে করার আগে একটু আগে সালমা যিনি বললেন যে আমরা একটা প্র্যাকটিক্যাল ব্যাংক রিকনসিলিয়েশন করব এবং এই জিনিসগুলো করব। এনিওয়ে, সো এখানে আসেন, তারপরে সেটা করতে গেলে এই এক্সাম্পল দিয়ে হয়তো সম্ভব হবে না, তখন আমাকে একটা কোম্পানির 1 মাসের অ্যাকাউন্টস নিয়ে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বসতে হবে। সো সেই জিনিসটা আমি একটু চিন্তা করি কিভাবে করব, বাট এটা সম্ভব, ইট ইজ নট ইম্পসিবল। আমার কোম্পানিটাই বিসলিউশন, যেহেতু আমি ওয়ান অফ মাই মানে আমার স্টক আছে, আমি ওইটা দেখাইতে পারবো, অন্যের কোম্পানি তো অ্যালাউ করবে না। সো আমি আমার কোম্পানি দিয়ে করবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। এনিওয়ে, সো এরপরে বলা হচ্ছে যে আগস্টের 1 তারিখ, মাস শেষ হয়ে গেল, কিন্তু আমরা ধরে নিলাম যে একটা মাসে সব হয়ে গেছে। তারপরে হচ্ছে আগস্টের 1 তারিখে রেন্ট এ বিল্ডিং for office from the entry of 1st of August let's say 2021. So rent a building for office use of 10,000 taka per month and pay 20,000 taka as security deposit. I am requesting any one of you, please make this journal entry. Eta koren to please koren. Bolen. Probably you are a little bit confused because এখানে rent a building for office use 10,000 টাকা per month হচ্ছে is your rent, and you pay 20,000 as security deposit. Now you are advance payment করা হয়েছে স্যার একটা। Exactly. So what will be the entry? So advance payment to bank হতে পারে, advance payment and rent building এটি bank cash হতে পারে। দেখেন প্রিপেড রেন্ট এক্সপেন্স হিসেবে আসবে, হ্যাঁ 10,000 রেন্ট এক্সপেন্স হিসেবে আসবে। আর যদি 10,000 এর বাইরে যদি আরো 20,000 দেয় দেন এটা অ্যাডভান্স। মানে বেসিক্যালি আপনি দেখেন, এটা মজার ঘটনা, সেটা হচ্ছে আমরা 1 তারিখে নিয়েছি। তো সো নরমালি এখানে কিন্তু এন্ট্রিটা আমি যা এন্ট্রি আছে এই অনুযায়ী করতেছি। এখানে আমি কিন্তু শুধু যেহেতু ডিপোজিট, সিকিউরিটি ডিপোজিট অথবা অ্যাডভান্স করেছি, অ্যাডভান্সের এন্ট্রি দিচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা সালমা বললেন যে সঙ্গে সঙ্গে এমনও হয় যে অ্যাডভান্সও করলেন আবার কারেন্ট মান্থের ভাড়াও দিতে হয়, কারণ ভাড়াগুলো সাধারণত 1 মাস আগেই দেওয়া হয়। সো আমি ধরে নিচ্ছি যে অ্যাডভান্স টাকাটা অ্যাডভান্সে দিয়েছে, মাস শেষে ভাড়া দিব, তাহলে এটা তো অসুবিধা নেই। সো তাহলে সিম্পলিফাইড অলরেডি এন্ট্রি বলে দিয়েছেন। সো হোয়াট উইল বি দ্য এন্ট্রি? সিকিউরিটি ডিপোজিট অথবা অ্যাডভান্স, হোয়াট এভার দ্য নেম, দ্যাট ইজ এ অ্যাসেট। হ্যাঁ, দ্যাট ইজ এ অ্যাসেট ফর ইউ, যেটা হচ্ছে 20,000 টাকা। অ্যান্ড obviously you being a professional company, so you should minimize that cash transaction. Mostly you need to use the bank account. আমরা জানি যে ট্যাক্স এবং ভ্যাট রুলস এন্ড রেগুলেশনে বলা হচ্ছে যে you need to use your bank account to, কারণ আপনি যদি ক্যাশ টাকা দেন তাহলে পরবর্তীকালে ট্যাক্সে আপনাকে অ্যালাউ করবে না, অ্যালাউ না করার সম্ভাবনা বেশি। সো আমরা বিং এ প্রফেশনাল কোম্পানি, আমরা যেহেতু চাকরি করব বড় বড় কোম্পানিতে, আমাদের এক্সাম্পল গুলোতে আমরা ব্যাংক অ্যাকাউন্ট গুলো অপারেট করব। সো এখানে সিকিউরিটি ডিপোজিট এন্ড ব্যাংক আল আরাফা, বিকজ একটা ব্যাংকই আমাদের যেহেতু আছে, সো আমরা একটা ব্যাংকের এক্সাম্পলই এখানে দিলাম। সো ইজ ইট ক্লিয়ার টু ইউ? এটা বোঝা গেছে?
জি স্যার। Yes, sir. ওকে ওকে ফাইন। আমি ক্লাসটা তো আরো 20 মিনিট আছে, আমি একটু পরে আপনাদেরকে এটা শেষ করে একদম ওপেন সেশন রাখবো, যে কোনো কোশ্চেন, কারণ আমি নেক্সট ক্লাস কিভাবে করব বা কি অবস্থা হবে আপনাদের কাছে আরো ফিডব্যাক নিব। তাহলে 1 তারিখ হয়ে গেল, সো দ্যাট ইজ অলসো ট্রু। নাও নাম্বার 10 অফ দ্য এন্ট্রিজ, এটাও আগস্ট 1, দিস ইজ অলসো ডেটেড আগস্ট 1 2021। Purchase furniture 60,000 taka and office equipment 1,20,000 taka by account pay check. It entry, what will be the entry of this year? So furniture debit, office account debit, bank credit, all for bank credit. Yes. So already is very much, for your case it is very easy. Even I don't need to mention it, is very easy. তাহলে দেন এগেইন এই পর্যন্ত কিন্তু দেখেন আমি ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ক্লোজিং আমি বলছিলাম যে এই যে পেরোল রিকনসিলিয়েশন, হ্যাঁ, রেকর্ড পেরোল, রিকনসিলিয়েশন পেরোল, এই জিনিসগুলো এই আমাদের এইখানে ছিল না, বিকজ দেয়ার ওয়াজ নো এমপ্লয়ি। প্রথম মাসে আমরা কোনো এমপ্লয়ি ভাড়া করি নাই, এমপ্লয়ি হায়ার করি নাই। উই ডু দ্য বেসিক প্রি অপারেটিং অ্যাক্টিভিটিস স্টার্টিং ফ্রম দ্য ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানি, starting taking the trade license, opening the bank account, এটা এই সব করতে করতেই প্রথম মাসের কাজ হয়ে গেছে। এখন আমরা we are starting our operation, that's why we hired a office space, we purchased some furnitures, we purchased some office equipment. Now we are hired a manager for the company for a salary, for salary কত, salary per month 15,000 টাকা per month, and set up director remuneration 20,000 টাকা is okay. এখানে হচ্ছে যে সেট আপ না, ডিসাইডেড টু টেক আপনার পেমেন্ট অফ 20,000 টাকা ফর ইচ ডাইরেক্টর, মানে ডাইরেক্টরদেরকে আমরা পার মান্থে 20,000 টাকা দিব, যেহেতু তারা নিজেরা কাজ করবে। দে আর শেয়ার হোল্ডার অ্যান্ড স্পন্সর ডিরেক্টর, বাট স্টিল they are executive directors here, because ছোট কোম্পানিগুলো সবসময় এমপ্লয়ি নিয়ে হয় না, তো দেখা যায় ওনাররা ইনভলভ হবে। তো ইচ ডাইরেক্টর 20,000 টাকা করে পাবেন এবং একটা এমপ্লয়ি নেওয়া হয়েছে 15,000 টাকা। সো এইটা রিমুনারেশন এন্ড স্যালারি উইল বি পেইড থ্রু ব্যাংক। হ্যাঁ, এখানে ব্যাংকে পেমেন্ট হবে। সো বলেন তো এটা নিয়ে কি এন্ট্রি হবে? ট্রানজাকশন হবে না স্যার, জি এন্ট্রি হবে না, কিন্তু আমরা এটা জাস্ট একটা টেকিং, এটা জাস্ট এমনি দরকার ছিল না, বাট আমরা বলে রাখলাম। সো তাহলে এটা আসলে এন্ট্রি হবে না, নো এন্ট্রি ইজ দেয়ার বিকজ দেয়ার ইজ নো ক্যাশ ট্রানজাকশন, আমরা জাস্ট একটা করলাম। এরপরে হচ্ছে পেইড 12,000 টাকা ফর 2 years ইন্স্যুরেন্স পলিসি বাই চেক। এটা তো আপনি বুঝতে পারছেন যে কি হবে ইন্স্যুরেন্স, 2 বছরের ইন্স্যুরেন্স হলে অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে, এটা হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি? পেড ইন্স্যুরেন্স স্যার প্রিপেইড হয়ে যাবে স্যার। ইয়েস, এটাই আমি জানতে চাচ্ছিলাম, প্রিপেইড ইন্স্যুরেন্স কত? রাইট, অ্যাবসলিউটলি। বেসিক্যালি আমরা তো এখানে আসলে প্রিপেইড হবে, বিকজ আমরা তো এটা এখনো ইন্স্যুরেন্স একদিনও কভার করেনি, আমরা পলিসি নোটটা নিলাম, এটা তো আমি আগামী 2 বছর ধরে এটা ভোগ করব। সো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, ইজ ওকে, ইজ ভেরি ইজি। এরপরে দেখেন আপনি প্রথম একটা সার্ভিস দিলেন, বিশ সলিউশন যেহেতু একটা সার্ভিস ফার্ম, সো আপনি প্রথম একটা সার্ভিস দিলেন। সো কি হলো, রিসিভ চেক 4.5 লাখ টাকা প্রোভাইডিং সার্ভিস। হ্যাঁ, এটা রিসিভ চেক। আচ্ছা, এখানে কি হবে বলেন তো, এই টাকাটাকে আমরা কাজ করে ফেলছি নাকি হচ্ছে যে আমরা ধরে নিলাম যে আমরা এটা সার্ভিস রেভিনিউ আমরা কাজ করে ফেলছি। সো কাজ করে ফেললে আমাদের এন্ট্রিটা কি হবে, এটা হোয়াট উইল বি আওয়ার এন্ট্রি, অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে এটা? ব্যাংক সার্ভিস, ব্যাংক টু সার্ভিস রেভিনিউ স্যার। রাইট, রেভিনিউ। ওকে, এরপর হচ্ছে যে রাইট। তারপরে আমরা কি করব, 14 তারিখে হবে হচ্ছে পারচেজ অফিস সাপ্লাইজ। এটা অফিস সাপ্লাইজ কেনা হলো 20,000 টাকা, অন মানে তার ভিতর বাকি আছে, মানে ক্যাশ টাকা দেওয়া হয়েছে হচ্ছে 10,000 টাকা, এন্ড হচ্ছে বাকি হয়েছে 15,000 টাকা, মানে 5,000 টাকা ক্যাশ দিয়েছেন। এই অ্যাকাউন্টটা কি হবে? অফিস সাপ্লাইজ ডেবিট হবে, আর হচ্ছে চেক ব্যাংক হবে হচ্ছে 20,000 টাকা, আর পেয়েবল হবে 15,000 টাকা।
আসলে আমরা ওইটাকে টোটালটা ধরেছি, তো আমরা এই 20,000 টাকা টোটাল কিনেছি, এর ভিতরে ইনক্লুডিং হচ্ছে বাকি আছে, এটা এডিশনাল না, আসলে লেখা দরকার ছিল, আমার কথাটা একটু ভুল। অফিস সাপ্লাইজ এখানে একটু কথাটা ভুল আসছে। অফিস সাপ্লাইজ আমরা পারচেজ অফিস সাপ্লাইজ অ্যাকাউন্ট চেকে হচ্ছে দিছি 5,000 টাকা, এইভাবে লিখি তাহলে সুবিধা হবে। 5,000 টাকা চেকে দিয়েছি, আর বাকিতে আছে ডিউ হচ্ছে 15,000 টাকা। ভাষাটা যাই হোক, ভাষাটা ঠিক করে নিব। সো এইভাবেই আমরা দেখে নিলাম, ওকে ইজ ওকে, ঠিক আছে। সো আপনার আগের কথায় এটা 25 মানে 15 আর 20 25,000 35,000 হচ্ছিল, বাট 35,000 না, এটা হচ্ছে 20,000 টাকা। এখন কোশ্চেন হচ্ছে এই সাপ্লাইজটা কি আপনি এই সাপ্লাইজটাকে কি দেখাবেন, অ্যাসেট নাকি এক্সপেন্স? এটা কিসের উপর ডিপেন্ড করে বলেন তো, এটা কি কিসের উপর ডিপেন্ড করবে? স্যার এটা হচ্ছে অ্যামাউন্ট এন্ড হচ্ছে ডিউরেবিলিটি। স্যার এটা ইকোনমিক অ্যামাউন্টটা যদি বড় হয় এবং হচ্ছে তার ডিউরেবিলিটি যদি অনেক হাই হয়, বা টাইমিংটা যদি ইউজুয়াল টাইমিংটা যদি অনেক হাই হয়, তাহলে আমরা অ্যাসেট দেখাবো। আর যে টাইমিংটা অনেক কম হয় এবং অ্যামাউন্টটা যদি ছোট হয়, তাহলে আমরা এক্সপেন্স হিসেবে দেখাই। এটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি। আপনি এটাকে আসলে IAS 8 এর ভিতরে অ্যাকাউন্টিং পলিসি সম্পর্কে অনেক জায়গায় বলা আছে, IAS 8 এর রেফারেন্সটা দিয়ে রাখলাম আপাতত। এটা হচ্ছে দিস ইজ ইওর অ্যাকাউন্টিং পলিসি, হ্যাঁ, অথবা এসওপি, যে আসলে আপনি কোনটাকে অ্যাসেট নেবেন, অ্যাসেটের আপনি কয় টাকার জিনিসকে অ্যাসেট হিসেবে নেবেন, কয় টাকার জিনিসকে এক্সপেন্স হিসেবে নেবেন, এইটা আসলে একটা পলিসি। হ্যাঁ, এটা কি এসওপি বলে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এটার উপর ডিপেন্ড করে। ছোট কোম্পানি হিসেবে আমরা এটাকে চাইলে 20,000 টাকাকে অ্যাসেট আকারে দেখায় প্রতি মাসে ইউটিলাইজেশন দেখাইতে পারি, অথবা এটাকে এক্সপেন্স হিসেবে দেখাইতে পারি। দ্যাট ইজ নট এ বিগ ডিল, কোনো বড় বিষয় না, বাট আপনি আপনাদেরকে ক্লিয়ার করে রাখলাম যে বোথ ইজ অ্যালাউড। এটা আপনার পলিসির উপর ডিপেন্ড করবে যে আপনি 20,000 টাকাকে কি অ্যাসেট দেখাবেন না এক্সপেন্স দেখাবেন। এরপরে আসেন সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। এই যে সার্ভিস প্রোভাইড করছেন অন অ্যাকাউন্ট, হ্যাঁ, এটাকে কি বলেন তো, এটা কি হবে এন্ট্রিটা? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে 4 লাখ। ওকে ওকে, পারফেক্টলি ওকে। সো তাহলে এখানে কি হবে আপনার অন অ্যাকাউন্ট বলছি না, অন অ্যাকাউন্ট, ইয়েস, এই যে এটা হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল হবে হচ্ছে আপনার 4 লাখ টাকা সার্ভিস রেভিনিউ। ওকে, দেন অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি, কুইকলি বলে যাই। তারপর হচ্ছে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট বললাম, পেইড এগেইনস্ট অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল ছিল আমাদের, পেইড করা হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল ছিল আগে, ছিল স্যার। এগেইনস্ট বানান ঠিক করে নিচ্ছি, এগেইনস্ট হচ্ছে 10,000 টাকা। আমাদের কোথায় ছিল এই ট্রানজাকশনটা? এখানে মনে হয় না, 15,000। ও আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা পে করলে আমাদের কি হবে, এন্ট্রিটা হবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, এটা বড় ইস্যু না, আমরা জাস্ট দেখলাম আর কি। সো দেন হচ্ছে আপনার মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ করা হয়েছে 6 লাখ টাকা। এটা আমরা সার্ভিসের সঙ্গে সঙ্গে আমরা কিছু গুডস নিয়েও ডিলিং করছি। ফর এক্সাম্পল, আমরা কিনছি 60,000 টাকা, তার ভিতরে 35,000 টাকা ক্যাশে দেওয়া হয়েছে, বাদ বাকিটা হচ্ছে বাকি দিয়ে, তাহলে এটা এন্ট্রিটা কি হবে? ইনভেন্টরি পারচেজ ডেবিট, ইনভেন্টরি, রাইট, ইনভেন্টরি ডেবিট। আসলে পারচেজ বলার দরকার নেই, পারচেজ অথবা ইনভেন্টরি যে কোনো দুটোই দেয়া যাবে। আপনার পারচেজ দিলে হবে অথবা ইনভেন্টরি, মোস্টলি অ্যাপ্রোপ্রিয়েট ইনভেন্টরি হওয়া উচিত। ইনভেন্টরি ডেবিট হচ্ছে কি আপনার হচ্ছে যে এই স্যার আগেরটা স্যার, এটা না স্যার, এটা না স্যার, আগেরটা। সরি এইটা, এই যে এইটা না 7,000 টাকা না, 5 তারিখে স্যার। ও 5 তারিখে, ও আগে, ও 5 তারিখে, আচ্ছা, পারচেজ, রাইট, পারচেজ অথবা ইনভেন্টরি, রাইট। এই যে তাহলে হচ্ছে 6 লাখ টাকা হচ্ছে আপনার ইনভেন্টরি আসছে, ব্যাংকে টাকা দিচ্ছেন 3.5 লাখ টাকা, বাদ বাকিটা হচ্ছে আপনার পেয়াবল। আমি এটা কেন বলতেছি, এইটার থেকেই তো আমরা লেজার করব, এটা থেকে ট্রায়াল ব্যালেন্স করব, এটা থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে, এটা থেকেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব, এটা থেকেই অ্যানালাইসিস করব। এই জন্য আমি একটু জার্নালগুলো কুইকলি বলে যাচ্ছি, কারণ আমাদের তো এটা দিয়ে আমি কিন্তু আপাতত আপনাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এখান থেকে দেখাবো, হ্যাঁ, বেসড অন IAS IFRS। আর উনি যেটা সালমা বললেন, প্র্যাকটিক্যালি ব্যাংক রিকনসিলিয়েশন দেখতে গেলে আসলে আমাদের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সেই ক্ষেত্রে আসলে এইটা দিয়ে হবে না, তখন আমরা একটা রিয়েল কেস নিব। তো যাই হোক, এটা আমরা একটু দেখি। তো মার্চেন্ডাইজ এরপর সেল করছে আবার হচ্ছে আপনার 8,000 টাকা, তার ভিতরে কস্ট ছিল হচ্ছে এই এন্ট্রিটা, বলেন তো এটা কি হবে দেখি আপনারা,
দিস ইজ দ্য লাস্ট এন্ট্রি, আজকে আর ডিসকাশন করব না। এই এন্ট্রিটা আপনারা একটু বলেন তো কি হবে, 18 নম্বরটা বলেন। এটা রিসিভেবল ডেবিট স্যার কস্ট অফ গুডস সোল্ড হবে একটা, হ্যাঁ 5,50,000 টাকা, হুম সেল হবে 8 লাখ, হুম আর রিমেইনিংটা ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ভিউজ। আপনি আপনার ভিউটা বুঝলাম, হ্যাঁ। কিন্তু আর কেউ কি ওনার সাথে সবার সাথে একমত নাকি? আমি এটা কিন্তু জানি যে আপনাকে কনফিউজ করার জন্য আমি এটা দিয়েছি। না স্যার, এটা 8 লাখ টাকাই হবে, 8 লাখ টাকাই হবে। আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে 8 লাখ, এবং হচ্ছে কস্টের সঙ্গে তো আমাদের 7 মানে থাকবে না। কস্টের সাথে সম্পর্ক কোথায় বলেন তো? কস্টের সম্পর্ক আছে, ইনভেন্টরি, সেটা হচ্ছে এটা তো আমাদের এইটাই হচ্ছে মজার ঘটনা। সেটা হচ্ছে যে আপনাকে এখানে আমি একটু কনফিউজ করেছি। দেয়ার ইজ এ টু পার্ট, একটা পার্টকে আমরা বলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো বেসিক্যালি আমরা যারা এসিপি শিখছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এফআই আর সিও। এফআই সিও দুটো ভিন্ন জিনিস। সিও মানে কন্ট্রোলিং, দ্যাট ইজ হচ্ছে কস্টিং, তাই না? সো এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, বেসিক্যালি এইখানে যেটা হয়েছে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য 8 লাখ টাকা আপাতত ইম্পর্টেন্ট, এই 5.5 লাখ টাকাও ইম্পর্টেন্ট, বাট সেইটা হবে ডিফারেন্ট বিকজ তখন আপনি আসলে স্যার এটা কি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হবে স্যার? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলেও এখানে একটা মজার বিষয় যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কিন্তু আপনার এই ইনভেন্টরির কোনো এন্ট্রি হবে না। পারপেচুয়াল অথবা পিরিয়ডিক যাই করি না কেন, হোয়াট এভার দ্য কেস, দিস ইজ বেসিক্যালি এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর টার্ম। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কিন্তু আমি কিনছি আমার স্টক রেজিস্টার, যেটা আমার যেটা মানে র মেটেরিয়াল বা আমার মার্চেন্ডাইজিং এর যে ইনভেন্টরির যে রিপোর্টিং, ওইখান থেকে কত কস্টে সরাবো, দ্যাট ইজ এ অ্যানাদার পার্ট। বাট ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এখানে কিন্তু মূলত 8 লাখ টাকা ইজ ইম্পর্টেন্ট ফর রাইট নাও। আমি মনে হয় একটু আপনাদের কথাটা একটু কনফিউজ করে দিয়েছি। আমার কথাটা কি ক্লিয়ারলি বুঝলেন? যে আপনি যে বলতেছিলেন যে স্যার এটা তো হবে, ওই কস্টিং এর বিষয়টা কনসিডার করবো কি করবো না, আমার কোশ্চেনটা বুঝছেন কিনা নাকি আরেকটু বুঝিয়ে দিতে হবে? স্যার আরেকটু ক্লিয়ার করেন স্যার। ওকে, সো আপনাদের ভিতরে এই ট্রানজাকশনটা দিয়ে কনফিউজ করেছি যে আমি 8 লাখ টাকার সেল করলাম, সে তার কস্ট অফ গুডস সোল্ড বা তার খরচ, কস্ট অফ ম্যানুফ্যাকচার, কস্ট অফ ইনভেন্টরি যদি বলি 5.5 লাখ টাকা। তো আপনার তখন কনফিউজ হইতে পারে, স্যার আমি তো 8 লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল তো করেছেন, এটা তো কোনো সমস্যা নেই, আপনি তো করেছেন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 8 লাখ টাকা আর হচ্ছে সেলস রেভিনিউ হচ্ছে 8 লাখ টাকা, এটা কোনো সমস্যা নাই, কিন্তু এই 5.5 লাখ টাকা কি করব? সো এখানে একজন কোশ্চেন করলেন, এই কোশ্চেন প্রসঙ্গে আরেকজনের সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল, স্যার আপনি কি এখানে পারপিচুয়াল ইনভেন্টরি ভ্যালুয়েশন করছেন নাকি পিরিয়ডিক করছেন? সো ওনার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে পারপিচুয়াল হলে তো এখনই করার কথা, পিরিয়ডিক হলে মাস শেষে বা বছর শেষে, যদি মাস শেষে অ্যাকাউন্টিং হয় মাস শেষে, যদি বছর শেষে বছর শেষে হবে, বাট পিরিয়ডিক পারপিচুয়াল হলে তো এখনই করার কথা। কিন্তু এই জায়গাটাতেই আমি কনফিউজ করেছি, এবং কনফিউজ করে আপনাদেরকে একটা লার্নিং দিলাম যে ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফর দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, আপনি যখন অ্যাকাউন্টিং করছেন আপাতত আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেলসের রেভিনিউ এন্ট্রি করা, আর ওই যে আপনার ইনভেন্টরি কিনতেছেন এবং সেখান থেকে কিছু জিনিস পাঠাচ্ছেন, এইটা আর একটা রিপোর্টিং, ওইটা হচ্ছে ইনভেন্টরির যে আপনি একটা কার্ড ইউজ করেন ফর ইওর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওইখানে এখন হিট করবে। আর বছর শেষে বা মাস শেষে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন তখন যে সিওজিএস ইনভেন্টরিতে হিট করবে। এখন কি বোঝা গেল বিষয়টা আপাতত? জি স্যার, তাহলে কি 5,50,000 স্যার ইনভেন্টরিতে এন্ট্রি হবে না? না না, এটাতে মানে অ্যাকাউন্টিং এ কোনো এন্ট্রি হবে না, এটা অটো সিস্টেমে অ্যাকাউন্টিং। ইয়েস, ওইটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট যে সফটওয়্যার আছে ওইখানে হিট করবে, এবং এটা আমি ক্লিয়ার করব আপনাদের। বাট আপাতত এটুকু জেনে রাখেন যে এটা কোনো এখন কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হচ্ছে না। হ্যাঁ, অ্যাকাউন্টিং এন্ট্রি হচ্ছে না বিকজ আমি কেন হচ্ছে না আমি বলি, এই যে কস্ট অফ গুডস সোল্ড কি যাবে, দিস ইজ অলসো এ ওয়ান কাইন্ড অফ ফর দ্য অ্যাকাউন্টিং পারপাস। এই এন্ট্রিটা কি এন্ট্রি করবো বলেন তো? শেষে যে আমি যে একটা এই যে সিওজিএস এর হিট করবো, এখানে কি এন্ট্রি দিব? এন্ট্রিটার নাম হবে কি বলেন তো? জার্নাল এন্ট্রি।
ইয়েস, আমি একটা অ্যাডজাস্টিং এন্ট্রি করব। আমি তখন এটা জার্নালি না, আমি একটু আগে লিখছিলাম না, এখানে দেখেন তো, এই যে আমি ইনভেন্টরির জন্য একটা তখন কি করব, হোয়াট উইল বি মাই আমি একটা অ্যাডজাস্টিং এন্ট্রি করব, সেটা আমি করব পরে। আপাতত এটুকু জেনে রাখেন যে এটা কস্টিং এর এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য ইম্পর্টেন্ট আপাতত, বাট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য আপাতত এটাকে আমার কনসিডার না করলেও চলছে। তো সোফার আজকে যে ডিসকাশন করলাম এটা নিয়ে কিন্তু আমি সামনে আবার তুলবো, আপনাদের যে কনফিউশনটা আছে এটা থাকাটাই স্বাভাবিক, এই জন্য আমি কনফিউজ করার জন্যই জিনিসটা রেখেছি। বাট আপাতত এটুকু জেনে রাখেন যে এখানে আসলে এই কস্টিং এর ইস্যুটা আপাতত হিট করছে না। আমি এটাকে সেলস এর যেহেতু ইজ দেয়ার ইজ এ অন অ্যাকাউন্ট অর অন ক্রেডিট সেলস, সো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এন্ড হচ্ছে সেলস রেভিনিউ ক্রেডিট, সো দিস ইজ ইওর অ্যাকাউন্টিং। ওকে ওকে, সো এনি কোশ্চেন, আমরা 2-3 মিনিট সময় কাটাবো। আমি ক্লাসের মোটামুটি আপনাদেরকে অনেকটাই কভার করে এনেছি, সো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলি, আর নাহলে আজকের মতো শেষ করি। স্যার এইটা যখন মান্থ এন্ডে অ্যাডজাস্টিং এন্ট্রিটা হবে স্যার, যেটা ওই সেলস এর, তখন তো এই কস্ট অফ গুডস সোল্ড এর ট্রিটমেন্টটা চলে আসবে আর কি। ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা, এক্স্যাক্টলি। ইনিশিয়ালি ফাইন্যান্সিয়াল যদি আমার এরকম কোনো ট্রানজাকশন থাকে, আমার ইনিশিয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে তো আমার কস্ট অফ গুডস সোল্ড এর এটা আসবে না আর কি। যখন আসলে কি আমি বলি আমরা যেটা কাজ করছি, আমরা একটা ছোট কোম্পানি যাদের একটা অ্যাকাউন্টেন্ট এখন নিয়েছি, ছোট পরিসরে করছি, এই জন্য আমরা কিন্তু এটাকে হিট করিনি, বাট এই জিনিসটা কিন্তু অটো হিট হয়। আমি কেন কথাটা আপাতত বলছি, আমি কিন্তু একদম অস্বীকার করছি না যে দিস ইজ ইস্যু। আপনি বলার কারণে আমাদের শাহিনুল কাদির উনি বলা, আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করি, আপনাদের ধোঁয়াশা রাখছে ইচ্ছা করে, বুঝছেন, অতটা ক্লিয়ার করি নাই। হ্যাঁ, মাঝে মাঝে আমার ছবিটা খুব ক্লিয়ার হচ্ছে, মাঝে মাঝে অন্ধকার হচ্ছে, এনিওয়ে আমাকে দেখা যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি নিজেই দেখছি যে ক্লিয়ার হচ্ছে, মাঝে মাঝে ফর্সা, মাঝে মাঝে একটু কালো হচ্ছে, এটার কারণ থাকতে পারে। এনিওয়ে, সো আমি যেটা বলি, আপনি আপাতত জেনে রাখেন যে এইটা ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার যেগুলো আছে লাইক ওরাকল, এসিপি এন্ড অল, এইটা অটোমেটিকলি কিন্তু যেহেতু আপনি ইনভেন্টরি পারচেজ করছেন, আপনি জানেন যে এটা স্ট্যান্ডার্ড কস্টিং বলে একটা মেথড আছে, সো সেই অনুযায়ী অটোমেটিকলি সিওজিএস এর এন্ট্রিটা অটোমেটিক হয়, এটাকে আপনাকে দিতে হয় না, দ্যাটস ওয়াই। আর যদি আপনি ম্যানুয়াল একটা সফটওয়্যার ইউজ করেন লাইক ট্যালি এন্ড যেখানে ইন্টিগ্রেশনটা ওরকম ভাবে করা আপাতত সম্ভব না, অথবা আরো অনেক সফটওয়্যার আছে, ট্রয় করে, অনেকে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে। লেটস সে আমি একটু আগে আমাদের এখানে মাহফুজ আহমেদ ছিলেন, আপনারা কি সফটওয়্যার ইউজ করেন, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, নট নেসেসারিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর, বা আমি বলারই দরকার নেই, আপনি যে কোনো একটা সফটওয়্যারের নাম বলেন যে আপনারা কি ইউজ করেন। মানে স্যার এখানে লোকাল একটা ড্রিমস অ্যাপ না একটা ইয়ার ইউজ করি, তো সেইখানে কিন্তু আই এম শিওর যে এই ইনভেন্টরি অটোমেটিক হিট হয় কিনা, আই এম নট শিওর, বাট ট্যালি হয় না স্যার, হয় না। তখন এসে আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয় আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড, নট মান্থ। আমি অ্যাকাউন্টিং পিরিয়ড যদি 1 মাস হয় 1 মাস, অ্যাকাউন্টিং পিরিয়ড যদি 6 মাস হয় 6 মাস, অ্যাকাউন্টিং পিরিয়ড যদি হয় 1 বছর 1 বছর, তখন একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। বাট ফর এ সফটওয়্যার লাইক এসএপি there is no need of a adjusting entry because ওখানে অটোমেটিকলি হচ্ছে ইনভেন্টরি এন্ট্রিটা হয়ে যায়। সো আপাতত এটুকু জানলেই চলবে। আমরা আমি আমার কথা তো ক্লিয়ার, আমি তো আমি am I clear to Mr. শাহিনুল কাদির, আপনি কি ক্লিয়ার যে আসলে ঠিক হয়? আর কোন জি স্যার, বুঝতে পারছি। সো জি, বুঝতে পারছি। আর কোন কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন নিতে পারবো, 2 মিনিট এখনো আছে, 9টা থেকে। জি জি বলেন। আবার জানার জন্য যে অথরাইজড ক্যাপিটালের কোনো কিছু কি আমাদের সিস্টেমে ঢোকানোর দরকার আছে, নোটে বা ডিসক্লোজার? অথরাইজড ক্যাপিটাল এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর স্ট্যাটুটরি রিপোর্ট, স্ট্যাটুটরি রিপোর্টিং বলে না, যে স্ট্যাটুটরি রিপোর্টিং মানে হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে অডিট হবে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর না, মানে মাস শেষে যেটা দেখাচ্ছেন, নট নো নেসেসিটি, বাট ফর দ্য যেটাকে বলা হয় হচ্ছে যে স্ট্যাটুটরি রিপোর্টিং, সেখানে আমি আপনাদের ওটাও দেখাবো যে কিরকম হয়। আমার কাছে তো প্রচুর আছে, আমরা যেহেতু অডিট করি, ওইখানে এসে আপনার যখন আমি নোট করি, মানে যেটাকে অ্যাকাউন্টিং এ তো 5টা পার্ট থাকে, একটা হচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট, যেটাকে আমরা কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকাম বলি, এখানে অনেক বিষয় আছে, আমি ক্লিয়ার করবো আস্তে আস্তে। তারপরে থাকে হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, তারপরে থেকে ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার অথবা নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার অথরাইজ ক্যাপিটাল দিয়ে দিতে হয়, বাট এটা আপনার সিস্টেমে ঢোকানোর দরকার নেই, সিস্টেমে নট নেসেসারি, রাইট। আরেকটা কোশ্চেন কে করতে যাচ্ছিলেন? জি